Assalamu alaikum. Hey guys, what's up? It seems to me that all of you are fine. Allah is watching by the grace of Almighty Allah. I am Aryan before you to teach you how to improve English. আসলে ইংলিশ হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। এই ইংরেজি আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো জায়গায় কাজে লাগে। যেমন কোনো চাকরি পেতে হলে আমাদের ইংরেজিতে কথা বলতে হয়, ইংরেজি শিখতে হয়, ইংলিশ স্কিল বাড়াইতে হয়। তারপর ধরেন অন্যের সাথে কথা বলতে গেলে যদি একটু মডার্নলি কথা বলতে পারি তখন আমরা ইংলিশে কথা বলি। আর ইংলিশে কথা না বললে অনেক সময় যদি বিদেশে যাই তখন কিন্তু ভাষা গোলমাল হয়ে যায়। অর্থাৎ ইংলিশ আন্তর্জাতিক ভাষা, এটা প্রত্যেক দেশেরই শিখতে হয়, প্রত্যেক দেশের প্রত্যেক জনগণকে শিখতে হয়। এটা কিন্তু একটি সহজ ভাষা, কিন্তু আমরা ভয়ের কারণে ইংলিশ ভাষা শিখতে পারি না। ইংলিশ ভাষাকে যদি একটু মনোযোগ দিয়ে শেখা যায় তাহলে আমরা ইংরেজি ভাষা শিখতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আজকে যা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে টেন্স। টেন্স আমরা কেন শিখবো? আসলে টেন্সকে বলা হয় মাদার অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মা হচ্ছে টেন্স। অর্থাৎ যেমন উম্মুল কুরআনের জননী ফাতিহাকে সূরা আল ফাতিহাকে বলা হয়, অর্থাৎ উম্মুল কুরআন হচ্ছে সূরা আল ফাতিহা। ঠিক তেমনি টেন্স হচ্ছে ইংলিশের জননী। আমরা টেন্স শিখবো তার আগে অনেকে বলে থাকেন যে স্পোকেন ইংলিশ শিখলে ভালো হয়, কিন্তু স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রেও কিন্তু টেন্সের প্রয়োজন আছে। তো এই টেন্সটা আমি বেশ কয়েকটি পার্ট দিয়ে আপনাদের শেখাবো, আপনারা কয়েকদিন পরে দিয়ে দিব। তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট পার্টটাতে আমি টেন্স নিয়ে কিছু হালকা আলোচনা করব। আপনারা একটু সময় মনোযোগ দিয়ে দেখেন, সংক্ষিপ্ত ভিডিও। টেন্স কাকে বলে? ধরুন কোনো ক্রিয়া সংঘটিত হওয়ার কালকে টেন্স বলে। when the verb happens, does this work is called tense. অর্থাৎ যে সময় কোনো ভার্ব সংঘটিত হয়, এই যে এখন বাজে আপনার 5:45, বিকাল 5:45, আমি এখন ভিডিও করছি। এই ভিডিও করার কালটা কি? এই ভিডিও করার যে সময়টা, এই আমি সময়টা হচ্ছে আমাদের 5:45, এই সময়টাই হলো টেন্স। অর্থাৎ এই সময়কে বলা হয় টেন্স। ইংলিশে যদি বলি the time of a verb when it does its work is called tense. আরো সহজ সংজ্ঞা আছে, এগুলো সংজ্ঞা জানার প্রয়োজন নেই, শুধু বুঝতে হবে। বাংলাতে বুঝেন, ইংলিশে বোঝার দরকার নেই। আগে ইংলিশেই, আমি পরে আবার স্পোকেন টিপস দিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরে আমি যে বললাম, ধরুন আমি এখন আমি লিখছি, এই লেখার সময়টাও কিন্তু টেন্স। অর্থাৎ যে কোনো কাজের সাথে সংশ্লিষ্ট জিনিসই হলো টেন্স। টেন্সের বাইরে কোনো কাজ সংগঠিত হয় না, এটা সত্যি। আসলে আমাদের জীবনে কতটুকু সময় আছে, আমাদের জীবনকে আমরা কতটুকুতে ভাগ করতে পারি? আসলে আমরা আমাদের জীবনের সময়টুকু 3 ভাগে ভাগ করতে পারি। সেটা কি? বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। এটার ইংলিশ যদি আমরা ইংলিশভাবে যদি নেই তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অর্থাৎ টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। আসলে এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বলি আমরা, এটা আসলে মেন সিকোয়েন্স নয়। মেন সিকোয়েন্সটা হলো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ভেবে দেখুন, আগে আপনাদের অতীতের জিনিস সংঘটিত হয় নাকি আপনাদের আগে বর্তমানেরটা সংঘটিত হয়? আপনাদের কাছে যেটা অতীতে, আপনি ধরেন এখন দাঁড়িয়ে আছেন, অতীতের পরের বর্তমানের কথা ভাবছেন, অর্থাৎ বর্তমানে ছিলেন, ওখান থেকে অতীতে চলে গেছেন, অতীতে দাঁড়িয়ে ভাবতেছেন বর্তমানের কথা, অর্থাৎ এই সময় বর্তমানের কথা। তাহলে অতীতটা বর্তমানটা, এই সময় বর্তমানটাই কিন্তু এই সময় ভবিষ্যৎ হতে পারে, আবার এই সময় বর্তমানটাই কিন্তু এই সময় অতীতও হতে পারে। অর্থাৎ আপনাদের সময় 3টে ভাগে বিভক্ত, ছাড়া আর কিছুই হবে না: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট কি? অতীতে কোনো কাজ সংঘটিত হলেই পাস্ট। আর মাঝখানে আমি যে সময় কথা বলছি, তারপর কিছুক্ষণ আগে আমি যেটা করেছি, আমি কিছুক্ষণ আগে আমার সরঞ্জাম রেডি করেছি, এটাও প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। যেহেতু এটার ফল এখনও রয়েছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরঞ্জাম রেডি করেছি, মানে এটা ঝুলিয়ে দিয়েছি, অর্থাৎ এই এখনও কিন্তু ঝুলছে। এটা কি? এটাও কিন্তু টেন্সের অন্তর্ভুক্ত, এটা কিন্তু বর্তমান।
আবার ফিউচার, আমি ফিউচারে এই ভবিষ্যতে টেন্স এর এই বোর্ডটা নামিয়ে অন্য জায়গায় রাখবো, তখন কি হবে, এটা ভবিষ্যতে করব, তাহলে এটা ফিউচার টেন্সে অন্তর্ভুক্ত। অর্থাৎ আমি আরও সহজে বলা যায় আমি বড় হয়ে কী হব, তারপর আমি কী করব, কিছুক্ষণ পরে আমি কী করব, এই বিষয়গুলো ফিউচার টেন্সে অন্তর্ভুক্ত। কারণ এগুলোর মধ্যে আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। প্রথমে জেনে রাখুন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এর গঠন প্রণালী। আসলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের কোনো গঠন প্রণালী নেই, তবে আমাদের ভার্বগুলো জানতে হবে, বিভিন্ন ভার্ব রয়েছে, লাইফ ফর্ম অফ ভার্ব জানতে হবে ইত্যাদি। ইংলিশে আসলে অনেক কিছু জানা রয়েছে, হালকা কিছুতে থেমে থাকা চলবে না। আর আর এগুলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রত্যেকটি টেন্সই 4টি করে অন্তর্ভুক্ত। 1 নম্বরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে প্রেজেন্ট পাস্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এই 4 প্রকার। আবার পাস্টের ক্ষেত্রে ধরি ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি আমরা ধরি ফিউচারে, তাহলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই অর্থাৎ আপনারা একটা বিষয় নোটিস করতে পারেন যে প্রত্যেকটা টেন্সের পরে কিন্তু নির্দিষ্ট দেওয়া হয়েছে, অর্থাৎ টেন্সের মূল ভিত্তি হলো 4টি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট। আর পারফেক্ট আর কন্টিনিউয়াস, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস মিলে হয় পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টি। আবার বলছি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে ইনডিফিনিট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে ইনডিফিনিট, তারপর রয়েছে কন্টিনিউয়াস, পারফেক্ট ইত্যাদি। তো এগুলো যে রয়েছে, এগুলো প্রত্যেকটার স্ট্রাকচার জানতে হবে আমাদের, আর এগুলো সেন্টেন্সে প্রয়োগ করতে হবে। শুধু জানলে যে টেন্স কত প্রকার, কাকে বলে, কি এগুলো শুধু জানলে কিন্তু হবে না, এগুলো প্রয়োগ বিধি দেখাতে হবে, কিভাবে আমি প্রয়োগ করব তা বোঝাতে হবে। তার মধ্যে আমি আজকে আমি সংক্ষেপে আলোচনা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রকারভেদ, তার কতটুকু কিভাবে আমরা সেন্টেন্সে প্রয়োগ করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা যা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট আসলে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, ধরুন আমি এখন যে কাজটা করি, প্রতিদিন যে কাজটা করি, চিরন্তন সত্য, যেটি অভ্যাসগত কাজ, বর্তমানে যা করা হয় সেরকম কোনো কাজ যদি বোঝায় তাহলে হয় প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের সত্যগুলো তাহলে আমরা কি পেলাম? 3টি পেলাম। 3টি একটু লিখে নিই। ফার্স্ট অফ অল চিরন্তন সত্য, অর্থাৎ যা রোজই ঘটে এবং এটা কেউ চাইলেও বদলাতে পারে না। 2 অভ্যাস, 3 যা করা হয়। তো 1 নম্বরে আমরা যেটা শিখলাম সেটা হবে চিরন্তন সত্য, যা প্রতিনিয়তই ঘটে, যা কেউ চাইলেও চেঞ্জ করতে পারবে না, সেটাই হচ্ছে চিরন্তন সত্য। তার মধ্যে রয়েছে যেমন সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে আমি কি বললাম? সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা কি কোনোদিন আদৌ সম্ভব? কি আমাদের দিন না আসা পর্যন্ত নয়। অর্থাৎ এটা চিরন্তন সত্য, এটা কেউ বদলাতে পারবে না যে সূর্য পূর্ব দিকে ওঠে। আবার সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্যকে কেউ পূর্ব দিকে অস্ত নেওয়াতে পারবে? আল্লাহ ছাড়া পারবে না। তাহলে এই দুটো চিরন্তন সত্যের এটি একটি সুন্দর একটি প্রভাব। তারপরে আমরা যদি দেখি যে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর অল লাইফ, মানে পানি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পানি ছাড়া কিন্তু কেউ বাঁচতে পারবে না। তারপর প্রত্যেক মানুষকেই মরতে হবে, অর্থাৎ অল ম্যান মাস্ট ডাই। তারপর যদি আমরা এটাকে অন্যভাবে বলি, কোনো মানুষের মৃত্যু এড়াতে পারবে না। নো ম্যান ক্যান, there is no man but escape avoid die, অর্থাৎ তাকে মরতেই হবে, এটাও কিন্তু চিরন্তন সত্য।
এটা চিরন্তন সত্য। এই চিরন্তন সত্যের পার্টটা গেল। আর ইংলিশ বিধিটা তোমাদের পরে শেখানো হচ্ছে আগে। তারপরে আমরা যা শিখবো সেটা হচ্ছে অভ্যাস। অভ্যাস আসলে কি, যেটা মানুষ করতে ভালো লাগে, অর্থাৎ মানুষ, এটা মানুষের অভ্যাসের মধ্যে রয়েছে। যেমন আমার অভ্যাস রয়েছে ক্রিকেট খেলার। আমি এটা প্রতিনিয়তই খেলি, অর্থাৎ প্রতিনিয়তই যে কাজটা নিজের শখে করা হয়, অথবা ভালো হোক অথবা খারাপ হোক, ভালোভাবে বেশি আপবে, সেটা হচ্ছে অভ্যাস। যেমন আমি রাগি, এটা আমার অভ্যাস। আবার আমি যদি বলি আমি হাসি খুশি, এটাও আমার অভ্যাস। আমি যদি বলি আমি প্রতিদিন ক্রিকেট খেলি, এটা আমার অভ্যাস। আর তোমাদের হয়তো অনেকে কি খেলে, তোমরা প্রতিদিন বই পড়ো, এটাও তোমাদের একটি অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত। কেন? কারণ তোমরা বই পড়ো প্রতিদিন নিজের শখে, নিজের জ্ঞান বৃদ্ধি করতে, নিজের অভ্যাস, এটাও কিন্তু অভ্যাসের অন্তর্ভুক্ত। আবার ধরো তোমরা, অর্থাৎ তোমরা যা কাজ প্রতিনিয়তই করো, প্রতিদিনই করো, সেটা হচ্ছে অভ্যাস। এই অভ্যাসও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে। তারপরে আসি যা করা হয়, এটা অভ্যাসও না, চিরন্তন সত্য না, অর্থাৎ প্রতিনিয়তও করা হয় না, আবার চিরন্তন সত্য যা বদলাতেও পারবে না কেউ, সেটা নয়। এটা যা করা হয়, বর্তমানে করা হয়। যেমন আমি সাইকেল চালাই, প্যারাড সাইকেল, এটা কিন্তু করা হচ্ছেও না, আবার হয়, অর্থাৎ এটা করা হয়, এটাকেও বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন পেন রাশ ডাউন, দ্য ইঙ্ক অফ দ্য পেন অলওয়েজ রান আউট, ইত্যাদি। তো এখন আমরা এগুলোর ইংলিশ ব্যবহার শিখবো। তার আগে আমাদের যে ইংলিশে এটা প্রয়োগ করার জন্য আমাদের প্রথমে স্ট্রাকচারটা জানতে হবে, নাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সব জন্মই পাকে যাবে। এই কারণে প্রথমে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা লিখে দিয়েছি। দেখো, প্রথমে রয়েছে আমাদের সাবজেক্ট, প্রথমে অবশ্যই সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, তারপরে এক্সটেনশন থাকতেও পারে। এটা নট ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট নয়। এই প্রক্রিয়াকে বলা হয় এসভিও। এই প্রক্রিয়াকে বলা হয় এসভিও। কিন্তু যদি তোমার এক্সটেনশন থাকে, তখন তুমি অবজেক্ট, আর এই যে অবজেক্ট থাকে আবার এক্সটেনশনও থাকে, অবজেক্ট এক্সটেনশন বলতে কেমন লাগে না? এই কারণে তোমাকে বলতে হবে অবজেক্ট এক্সটেনশনকে এর পরিবর্তে এই দুটার মিশ্রণে হয় কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট সাবজেক্ট ও ভার্ব বাদ দিয়ে যা আছে তাই কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এই দুটো বাদ দিয়ে আমরা অবজেক্ট এক্সটেনশন পাই। এই অবজেক্ট এক্সটেনশন দুটো মিলেই কিন্তু কমপ্লিমেন্ট হয়। কমপ্লিমেন্ট একটি সেন্টেন্সে নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, থাকাটা অ্যাপ্রোপ্রিয়েট, ইম্পর্টেন্ট নয়। তারপর স্ট্রাকচার যে আমরা শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভিভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এর জায়গায় যদি আমরা অবজেক্ট না থাকে, তখন কি হবে? অবজেক্ট এক্সটেনশন কিছুই থাকবে না, তাহলে কমপ্লিমেন্টও নেই। তখন কি হবে? সাবজেক্ট প্লাস ভিভার্ব হবে। এটা কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে, এটা অবশ্যই হবে। তখন এসভি ওর জায়গায় হবে এসভি, ওটা উঠে যাবে। তখন এই প্রক্রিয়ার নাম হচ্ছে এসভি। প্রক্রিয়াগুলো একটু ইম্পর্টেন্ট, তোমরা লিখে নিতে পারো। তারপরে এখন আমরা এগুলো বাক্যে প্রয়োগ শিখবো। যেমন আমি যে চিরন্তন সত্যের মধ্যে বলেছিলাম পানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো চলো এটা একটু লেখা যাক। বাংলাতে প্রথমে লিখবো, তারপর ইংলিশে। তো আমি যেটা এখানে লিখছি সেটা হচ্ছে পানি আমাদের জন্য প্রয়োজনীয়, পানি আমাদের জন্য প্রয়োজনীয়। আমরা যদি এসভিও পদ্ধতিতে এটা করতে চাই, তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট আনতে হবে। এখানে সাবজেক্ট কিন্তু মেইন সাবজেক্ট হচ্ছে পানি, মেইন সাবজেক্ট হবে পানি। তারপরে আমরা ভার্ব আগে সিলেক্ট করবো। এখানে ভার্ব নেই। তার আগে বলে রাখি, ভার্ব যদি কোনো সেন্টেন্সে না থাকে, তখন সাহায্যকারী ভার্ব, যেমন am, is, are, was, were, তারপর have, has, had, will, would, can, could, shall, should, may, might, ought to, has to, had to ইত্যাদি, am to, is to, are to, used to ইত্যাদি বসে থাকে। তার মধ্যে আমরা সহজ ভার্বগুলো, যেগুলো বিং ভার্ব আরটা am, is, are, was, were, been, be, being, been, তার মধ্যে আমরা অথবা have, has, had, have ভার্ব নিব। দেখি, তারপরে জন্ম প্রয়োজনীয়, ওটা আলাদা, ওটাকে আমরা নিজের ভোকাবুলারি নলেজ দ্বারা প্রমাণ করব। প্রথমে লিখি পানি,
ওয়াটার, মানে ইংলিশ কি ওয়াটার, আমাদের সাবজেক্ট হয়ে গেল, হচ্ছে সাবজেক্ট ওয়াটার। তারপর আমরা ভার্ব নেই, ওটা ইজ হবে, এখানে আমরা ওয়ার্ড ইজ নিব, ইজ হবে ওয়াট ইজ। তারপর এখন আমরা কমপ্লিমেন্ট নিব, এসেনশিয়াল, প্রয়োজনীয় আমরা ইম্পর্টেন্ট বলতে পারি, কিন্তু এসেনশিয়াল স্মার্ট ল্যাঙ্গুয়েজ, রিচ ল্যাঙ্গুয়েজ। এসেনশিয়াল ফর আমাদের জন্য, আমাদের ইংলিশ পাস, তার আগে জন্ম আছে, এটাকে আমরা এভাবে নিব ফর আস। ফর কিন্তু প্রিপজিশন, ফর একটা প্রিপজিশন, প্রিপজিশনের কাজ দুটো ওয়ার্ডের মধ্যে সংযোগ করা, অর্থাৎ এসেনশিয়াল আস, ওয়াটার ইজ এসেনশিয়াল আস, এটা কোনো বাক্য হবে না, এই কারণে একটা প্রিপজিশন প্রয়োজন। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আস, তার মধ্যে ওয়াটার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ইজ কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যেখানে এখানে আর কোনো ভার্ব নেই। তারপর এসেনশিয়াল ফর আস, এসেনশিয়াল ফর আস কমপ্লিমেন্ট, এটা এসেনশিয়াল, এটা কিন্তু এক্সটেনশনের মধ্যে পড়ে না, এটা হচ্ছে অবজেক্ট। ফর আস এটা হচ্ছে এক্সটেনশন, এই দুটো মিলে আমরা বলবো কমপ্লিমেন্ট। তাহলে তোমরা নিশ্চয়ই শিখে গিয়েছো, বেশি টাইমও আবার নেওয়া যাবে না, যেহেতু তোমরা খুবই উত্তেজনাপূর্ণ হয়ে যাও যে এত টাইম কেন, এত টাইম কেন, এই কারণে। তারপর আমি তোমাদের একটা করতে দেই, দেখি তোমরা মনে মনে ভাবো করি করি কি করি কি করি। হ্যাঁ, আমি একটা সেন্টেন্স দিচ্ছি, লিখেছি মিতা গান শুনতে ভালোবাসে, অর্থাৎ মিতা প্রতিদিন গান শুনে, এটা কিন্তু অভ্যাসের মধ্যে পড়ে। তোমাদের টাইম দেওয়া হলো 5 সেকেন্ড, দেখি তোমরা কি করতে পারো। এক, আমি ভাবছি যে বেশিরভাগই এটার সঠিক উত্তর দিতে পেরেছে, তো আমিও সঠিক উত্তরটা দিয়ে দিই, যাতে তোমাদের কোনো সন্দেহ না থাকে। সঠিক উত্তর হচ্ছে মিতা গান শুনতে ভালোবাসে, এটাকে আমরা বিশ্লেষণ করব। মিতা, প্রথমে মিতা তো সাবজেক্ট, সবাই বুঝতে পেরেছো, গান শুনতে ভালোবাসে, এখানকার মধ্যে ভার্ব কোনটা বলতে পারবে? ভার্ব হচ্ছে ভালোবাসে, মিতা লাইকস বলবো এখানে আমরা, মিতা লাইকস গান শুনতে, গান শুনতে। এখানে আমরা যদি একটা জিনিস বলে রাখি, যে যদি কখনো দুটো ভার্ব পাশাপাশি থাকে, মেইন ভার্ব আর অর্থাৎ সাহায্যকারী ভার্ব আর মেইন ভার্ব বাদ দিয়ে দুটো ভার্ব পাশাপাশি থাকলে, তাহলে ওটা টু দিয়ে যুক্ত করতে হয়, না হলে আইএনজি যোগ করতে হয়। দেখো এখানে আমাদের গান শুনতে, এখানে কিন্তু শোনা একটা ভার্ব, কিন্তু এইখানে ভার্ব হিসেবে বসবে না, গান শুনতে, এটা নাউন ফ্রেজ হয়ে গেল। তারপর মিতা লাইকস, এখানে আমরা কি করব এখন, এটা একটা সলিউশন যে বলেছিলাম, যদি আমরা লিখি আইএনজি দিয়ে, তাহলে প্রথমে লিসেনিং, অর্থাৎ আইএনজি করতে গেলে প্রথমে ওটার ইংলিশ করতে হবে, সেটা হচ্ছে লিসেন, তারপরে যদি আইএনজি করি তারপর আইএনজি দিয়ে দিব, আর যদি না করি তাহলে লিসেনিং এর জায়গায় টু দিব, লাইকস এর পর এটা বাদ দিব, তারপর টু দিব, টু দেওয়ার পর যেটা ভার্ব হবে ওটা দিব, লিসেন। এটা হলো, এখন গান শুনতে ভালোবাসে, সে কি শুনতে ভালোবাসে? গান শুনতে ভালোবাসে, তাহলে এখানে তার জন্য আবার টু দিতে হবে, টু মিউজিক। আবার একটা জিনিস খেয়াল করো, songs দিতে পারো, এটা likes to listen to music songs। এখানে যদি তোমরা না দাও, এটা না দাও, তাহলে টু যদি দিতে না চাও, কুণ্ঠিত বোধ করো, তাহলে টু থাকলে কিন্তু এখানে দেখো টু লিসেন টু মিউজিক বা সংস, এখানে টু যদি থাকে প্রথমে, তাহলে লিসেন আছে, তারপরে এটার সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য টু দিতে হবে, তাহলে মিতা লাইকস টু লিসেন মিউজিক বা সংস, কেমন লাগে? যদি তোমরা টু না দাও, তাহলে কি করবে, এই লিসেনিং দিতে হবে তোমাদের, অর্থাৎ টু লিসেন টু সংস না দিয়ে হবে
লিসেনিং মিউজিক, লিসেনিং মিউজিক বা লিসেনিং সং, যাই দিতে পারো। একটা ইংলিশ ওয়ার্ড অনেক মনে রয়েছে। তো এগুলো বিভিন্ন ধরনের। একটা জিনিস খেয়াল করো, মিতা গান শুনতে ভালোবাসে, এটা কিন্তু অভ্যাসের মধ্যে, মিতার অভ্যাসের মধ্যে পড়ে, আবার মিতা করেও, এটা দুটোর সাথে সামঞ্জস্য। তো আজকের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই পর্যন্ত। তোমরা যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে উল্লেখ করে দিবে। আর যদি টার্ন অফ করা থাকে তাহলে আমার কিছু করার নেই। পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পর্যন্ত আলোচনা করব, আর যদি পারে প্রেজেন্ট টেন্স শেষ করে দিব। আর একটা জিনিস মনে রাখবে, বড় দেখে ভয় পেও না, ছোট দেখে লড়াই করতে যেও না। তাহলে আমি ছোট তো কি হয়েছে, আমিও তোমাদের শেখাতে পারি, এটার মধ্যে কিন্তু কোনো ইয়ে নেই। অর্থাৎ শিক্ষা কিন্তু শিক্ষাই, ছোট মানুষের থেকেও শিখতে পারো, বড় মানুষের থেকেও শিখতে পারো। একটা বড় মানুষ যা জানে না একটা ছোট মানুষও তা জানতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।